পশ্চিমাদের সাথে সম্পর্কটা বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক কিভাবে উন্নয়ন করবে, এটা তো দলীয় স্ট্র্যাটেজির ব্যাপার। এটা ওপেনলি বলার কোনো বিষয় না। আমি যদি জেনেও থাকি তাহলেও আমি এটা নিয়ে আলোচনা করতে চাই না। তবে এতটুকু আপনি মাথায় রাখেন যে এই টকিং টার্মস গুলোতে কিন্তু আওয়ামী লীগের সাথে নানানভাবে আছে যোগাযোগ স্থাপন বলেন, আলাপ বলেন, নানানভাবে আছে। অনেকে হয়তো বা একটু দেখতে চাইছে, সময় চাইছে, অপেক্ষা করতে চাইছে, বা পরামর্শ থাকছে যে পুরোপুরি আন্দোলনে যাওয়ার জন্য, আস্তে আস্তে দলকে সংগঠিত করার জন্য। অনেক ধরনের স্টেজ থাকে না একটা দলের। ধরেন আমার যদি খুব ভালো টার্মস পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্রগুলোর সাথে থাকেও, তারাও তো আমাকে বলবে না যে ধরেন আপনি আমার কোলে আসেন, আপনাকে কোলে করে নিয়ে এসে আমি একটু ক্ষমতাতে বসিয়ে দেই, বা কোলে করে নিয়ে এসে আপনাকে আমি ইলেকশনে জয়ী করে দিই। এরকমও না, সবকিছুরই একটা প্রক্রিয়া থাকে। তো আমার কাছে মনে হয়েছে যে পশ্চিমাদের সাথে যে দূরত্বের কথাটা আমরা জানি, বা আমি নিজেও দেখেছি, প্রত্যক্ষ করেছি, সেইটা ঘোচানোর চেষ্টা চলছে, সেটা নিয়ে কথা হচ্ছে, আলাপ হচ্ছে, সব ধরনেরই কর্মকাণ্ড হচ্ছে, অনেক মিটিং হচ্ছে, কথা হচ্ছে। একই সাথে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ তার নিজের রাজনৈতিক কাঠামোটাকেও শক্তিশালী করে ফেরতও আসতে চাইছে। এই দুটোর সন্নিবেশ না হলে বাংলাদেশের রাজনীতিতে মানুষের সাথে ইন্টারাকশনটা তো কঠিন। সো এই জায়গাতে আমরা এখন আছি আর কি। আসলে আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করেছে তারা হয়তো মনে করেছিল এই বিলটা পাশ হওয়ার পরে আওয়ামী লীগ কোন প্রতিক্রিয়া দেখাতে পারে। তারা তো হতভম্ব, আওয়ামী লীগ তো কোনো প্রতিক্রিয়া দেখায় নেই। কেন দেখায় নেই সেটা নিয়েই তো তাদের প্রশ্ন। আওয়ামী লীগ কোনো প্রতিক্রিয়া কেন দেখায় নেই, আমার কাছে, আমি যেটা মানে ধরেন আমার আন্ডারস্ট্যান্ডিংটা আমি একটু আপনাকে বলি, সেটা হচ্ছে যে এগুলো নিয়ে যথেষ্ট আলাপ হয়েছে, যে দল নানানভাবে আলাপ করেছে যে ইলেকশনের আগে তার স্ট্র্যাটেজিটা কি হবে। তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে রায়টা, সে রায়ের পরে স্ট্র্যাটেজিটা কি হবে। তারপরে হচ্ছে যে এই এখনকার মুহূর্তের কি আলাপ হবে, এগুলো নিয়ে যে আলাপ ব্যক্তিগতভাবে হয়নি, ব্যক্তিগতভাবে বলতে যে দলীয় ফোরামে আলাপ হয়নি তা না। আমরা সামান্য মানুষ হিসেবে যদ্দূর ভাবি, বা আমার নিজের ভাবনাটাকে আমি আপনাকে বলতে পারি, সেটা হয়েছে যে আমার এখনো মনে পড়ে, আমি তখন সেপ্টেম্বরের ঘটনা, আমি তখন নিউ ইয়র্কের একটা রাস্তাতে গাড়িতে, একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আমাকে তখন একটা কথা বলছে যে, নিঝুম, তোমার যেহেতু মেসেজ কনভে করার উপায় আছে, বা তুমি যেহেতু এটা বলতে পারবে, বা তুমি যেহেতু আলোচনা করতে পারবে, তোমার দলীয় ভাবে তোমাকে আমি একটা কথা বলি যে তোমরা 6 মাসের জন্য একটু বোবা হয়ে যেতে পারো না, কথাবার্তা না বলে। এটা উনার আন্ডারস্ট্যান্ডিংটা ছিল যে তোমরা একটু 6 মাসের জন্য একদম কমপ্লিটলি একটু বোবা হয়ে যাও, একটু 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 জাস্ট চুপ থেকে দেখো মানুষ তোমাদেরকে নিয়ে কি ভাবে, কি বলে, কি হচ্ছে না হচ্ছে। তো এটা ছিল আমাকে তার ব্যক্তিগতভাবে একটা পরামর্শ। আমি তো সেটা সঠিক ওইভাবে মনেও করিনি। আমরা তো কেউ চুপ থাকিনি, কথা বলেছি নানানভাবে, আমরা অনলাইনে দলীয়ভাবে কথা হয়েছে। কিন্তু এই কথাটার মধ্য দিয়ে আওয়ামী লীগের একটা স্ট্র্যাটেজি কিন্তু প্রমাণ পায়। আপনি আমাকে দেখেন তো যে 5ই অগাস্টের আগে আমি বলেছি যে সেই 5ই অগাস্টে কারা কারা ছিল, এটা যে সারা বাংলাদেশের মানুষ সম্পৃক্ত হয়নি। কিন্তু এটাও তো সত্যি কথা যে অনেক মানুষ বিব্রত হয়েছিল, ম্যানিপুলেটেড হয়েছিল, আমাদের বিরুদ্ধে চলে গেছিল, রাস্তাতে হয়তো বা নামেনি, বিরুদ্ধে চলে গেছে। এরকম একটা ঘটনা, তো একটা আবহ তৈরি হয়েছে একটা বড় দাগে। আমাদেরকে যদি বাংলাদেশে 7 কোটি লোক বা 6 কোটি লোক পছন্দ করে, বা 5 কোটি বা 4 কোটি লোক পছন্দ করে, ওই 4 কোটি লোক যদি এখন বলে যে আমরা সবাই রাস্তায় নামবো, তাহলে তার একটা ব্যাপার। কিন্তু 4 কোটি লোক তো রাস্তায় নামে না, ঘরেই থাকে, চিন্তা করে। আমার কাছে মনে হয়েছে যে স্ট্র্যাটেজির জায়গাটা এমন মনে হয়েছে যে আমাদের প্রতি মানুষের এক ধরনের মানে বিরূপ প্রতিক্রিয়া ক্রিয়েট করা হয়েছে। আমরা যদি ধরেন বিএনপির মতো 2015 সালের ওই যে জ্বালাও পোড়াও ওই টাইপের অ্যাকশনে যাই, এখানে দুইটা জিনিস, যে আইদার আপনি এখন আন্দোলন করে আপনি কি পাল্টা রেজিম চেঞ্জ করতে পারবেন কিনা, দখল করে ফেলতে পারবেন কিনা,
নাকি আন্দোলন করে আপনি ভয়ঙ্কর অবস্থা তৈরি করবেন যেখানে মানুষের বিরক্তির কারণ আপনি হবেন? আমি দুইটা রাস্তা, এটা কিন্তু আমার পর্যালোচনা, দলীয় পর্যালোচনা না। সবসময় আমি অনেকবারই বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগের উচিত ন্যারেটিভ ক্রিয়েট করা, তার কথা বলা, কি হয়েছে সেগুলো মানুষের কাছে জানান দেওয়া। উই হ্যাভ টাইম। আমি মনে করি না যে পরশুদিন আমাদেরকে ক্ষমতায় আবার আসীন হতে হবে। আমি মনে করি না পরশুদিনই আমাকে এটা দেখা দিতে হবে। না, আমি মনে করি যে উই নিড টাইম। আমাদের সময় নেওয়া উচিত, ধাতস্থ হওয়া উচিত। এটা আমি একেবারে 2024 অগাস্টের পর থেকেই বলি। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই ইলেকশন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় বলেন, সেসব জায়গাতে এখন আওয়ামী লীগের নেতাকর্মীকে আপনি বললেন যে রাস্তায় নামো, এই করেন, বোমাবাজি, এই সেই। আমরা তো এগুলোতে বিশ্বাসী কোনো কালেই ছিলাম না, আমরাই তো এগুলোর বিরুদ্ধে বলেছি। ফলে স্ট্র্যাটেজিটা এমন ছিল যে নিয়মতান্ত্রিক ভাবে যেহেতু আমাদেরকে নিষিদ্ধ করে রাখা হয়েছে, গ্রেফতার করছে, তার মধ্য থেকেও আমরা কিন্তু একেবারেই শান্তিপূর্ণভাবে এখনো পর্যন্ত যে ন্যারেটিভটা অনলাইনে অন্তত তৈরি হয়েছে সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায় নাই। আগেই ভালো ছিলাম। সারা বাংলাদেশের কাছে মানুষের কাছে পৌঁছায় নাই মেটিকুলাস ডিজাইন। সারা বাংলাদেশের মানুষের কাছে কি পৌঁছায় নাই যে প্রধানমন্ত্রী আসলে অনেক কিছু করেছে দেশের জন্য, অন্যায় হচ্ছে দলটার প্রতি। এই যে আপনার বাগেরহাটের যে ছেলেটা, তার ওয়াইফ এবং বাচ্চার মৃত্যুটাও দেখতে পারলো না। সারা বাংলাদেশে এই আহাজারি পৌঁছায় নাই, পৌঁছিয়েছে। সেগুলো ডেলিভারি দিয়েছেন আপনাদের মতো লোকেরাই, ডেলিভারি দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন। আপনারা আজকে টকশো করছেন, মানুষজন আসছে, কথা বলছে। এভাবে সম্মিলিত অসংখ্য প্রচেষ্টা আমাদের, এইটা আরেক ধরনের বিপ্লবের মতো হয়েছে। তার মানে এই না যে আমি এটা বলছি যে আমরা এরকম টকশো করবো, কথা বলবো। ইটস নট লাইক দ্যাট। আমাদের এই ধরনের একটা সিচুয়েশন যেটা বাংলাদেশ আগে কখনো দেখেনি, তার জীবনে প্রত্যক্ষ করেনি, এরকম একটা ঘটনাই কিন্তু ঘটেছে। সেরকম একটা ঘটনার পরে এগুলো তো আনপ্রেসিডেন্টেড অবস্থা। সো অতীতে এরকম একটা ঘটনা ঘটেছে, আপনি কি করেছেন সেটা স্টেপ আপনি পালন করছেন না, আমাদেরকেই বরঞ্চ পথ খুঁজে বের করে আজকের অবস্থাতে এসে পৌঁছাতে হয়েছে। সামনে হয়তোবা আপনি আরো কয়দিন পরে গেলে আরেকটা স্টেপ দেখবেন। ফলে আমার কাছে যে জায়গাতে মনে হয়েছে যে কি কারণে বাংলাদেশ আওয়ামী লীগ কোন রকমের ভয়ঙ্কর কর্মসূচিতে যায়নি, এগুলো একটা কারণ। শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে তার প্রমাণ করবার সুযোগ রয়েছে যে আমরা বিএনপি না, আমরা জামাত না। হ্যাঁ, আমরা রাজপথে আমরা মিছিল, আন্দোলন, সংগ্রাম, সমাবেশ, সেগুলো সবই করব আমরা, সেগুলো মানুষজন দেখবে। কিন্তু সেটা কাউকে পেট্রোল দিয়ে মেরেও না, কারো গাড়ি পুড়িয়েও না। সো আমার কাছে মনে হয় আওয়ামী লীগ একটা শান্তিপূর্ণ আন্দোলন, নিয়মতান্ত্রিক আন্দোলন, যেটা 71 সালের আগে আমরা দেখেছি সাধারণ মানুষকে বোঝানো, বলা যে দেখেন আমাদের প্রতি এইটা হচ্ছে আর আপনার প্রতি এইটা হয়েছে। আজকে মানুষজন মহেশখালীতে দেখতে পাচ্ছে যে জ্বালানি তেলের বিশাল একটা মজুদগার বা মজুদ করার জন্য একটা বড় টার্মিনাল তৈরি করে রাখা হয়েছে, 8,000 কোটি টাকা ব্যয়। আজকে মানুষজন সবার সামনে এসেছে যে এইটা 2024-এ যখন তৈরি হলো তারপরে আর ব্যবহারই করা হলো না। আজকে মানুষজন দেখেছে যে ইউনূস কিভাবে, বাংলাদেশের লাইফের সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটা তো 5ই অগাস্ট না, ভয়ঙ্কর ঘটনাটা হচ্ছে আমেরিকার সাথে যে চুক্তিটা, সেইটা। আপনি সারাটা জীবন এই মুক্তিযুদ্ধের পরে আমাকে ন্যারেটিভ দাঁড় করালেন যে ভারতের সাথে আমার দেশ বেচার চুক্তি হয়েছে। কি এক আশ্চর্য একটা দেশ না? স্বাধীনতার পরে আওয়ামী লীগ ছিল না 75-এর পর থেকে 1990-96 সাল পর্যন্ত। একটা দীর্ঘ 21 বছর আপনি দেখাতেই পারলেন না যে আমরা দেশ বিরোধী চুক্তি কই করেছি। আবার গত 2 বছর আপনার সামনে সুবর্ণ সুযোগ এসেছিল যে ইন্ডিয়ার সাথে আমরা কি কি চুক্তি করেছি, দেখাতে পারলেন না। অথচ যেই কথাটা আমাদের উপরে এত বছর ব্লেম দিল, আমরা চোখের সামনে দেখতে পেলাম যে একটা ভয়ানক চুক্তি হয়েছে আমেরিকার সাথে, ইউনূস করেছে, যেখানে আমেরিকা থেকে একটা মাংস আসবে, সেই মাংসটা হালাল নাকি হারাম এটা আমেরিকান সিস্টেমে আসবে, আমি এটা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবো না, আমি এটার চেক করতে পারবো না। একটা ওষুধ আসবে, সেই ওষুধটার উপরে আমি কোনো রেস্ট্রিকশন দিতে পারবো না। একটা খুচরা যন্ত্রাংশ আসবে গাড়ির, সেটার উপরে আমি কোনো কর বিধি আরোপ করতে পারবো না। আমি একটা জাহাজ কিনবো,
এটা আমাকে আমেরিকার অনুমতি নিয়ে কিনতে হবে, তার কাছ থেকে কিনতে হবে। আমি একটা টেলিকমিউনিকেশন সেট আপ কিনবো, সেটা আমি চায়না থেকে কিনতে পারবো না। আমি কাস্টমসের সমস্ত তথ্য আমাকে আমেরিকার কাছে দিতে হবে। এটা আমার বানিয়ে কথা বলি নাই, এটা ওই চুক্তির মধ্যে আছে যে বাংলাদেশের কাস্টমসে থাকা প্রত্যেকটা ক্লায়েন্ট এন্ড এভরিথিং এই ডাটা আমাদেরকে দিতে হবে নিরাপত্তার স্বার্থে। আমেরিকার নিরাপত্তার স্বার্থে আমাকে দিতে হবে। আমি ওই চুক্তিটা আপনি দেখলে আপনার কাছে মনে হবে যে আপনি একটা কল্পনার রাজ্যে বসবাস করছেন, এটা মিথ্যা, আমরা মিথ্যা কথা বলছি। তো মানুষজন তো এগুলো দেখছে, মানুষজন দেখছে যে ইউনূসের দুর্নীতি দেখছে, হামের কেলেঙ্কারি, এই যে শত শত শিশু মারা গেল, এইটা নিয়ে আপনি কোনো আন্দোলন দেখেছেন? দেখেন, মুখের কথা না, কিন্তু 350-র মতো মনে হয় ইতিমধ্যে নিহত হয়েছে। 350 মানুষ, 350 ছোট বাচ্চা। অথচ আপনি 5ই অগাস্টের আগে বাচ্চাদের ছবি দিয়ে বলেছেন এতগুলো ছোট বাচ্চাদেরকে আমরা গুলি করে মেরে ফেলেছি। তাহলে মানে আমি জানি না যে আসলে বাংলাদেশের মানুষ ঠিক কোন পর্যায়ে গিয়ে ট্রিগার্ড হবে, কোন পর্যায়ে গিয়ে তার মনোবল একেবারে ধরেন আর কিছু মানবে না। আমি জানি না সেটার কোন স্টেপে গিয়ে হবে, কিন্তু এই জিনিসগুলো তো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা একটা বিষয়ে আলাপ করলাম আওয়ামী লীগ নিষিদ্ধের রাজনৈতিক দিকটা নিয়ে। আপনি একজন আইনজীবী, আমাদের সংবিধানে আছে আমার সংগঠন করার অধিকার, প্লাস হচ্ছে সন্ত্রাস দমন আইনের যে ধারায় যে দলটাকে নিষিদ্ধ করা হয়েছে, সেই ধারাটা করা হয়েছিল জঙ্গি সংগঠন গুলাকে নিষিদ্ধ করার জন্য। আওয়ামী লীগ তো সেজন্য জঙ্গি সংগঠন না। আইনজীবী হিসাবে আপনার পরামর্শটা কি? দেখেন, আমার কাছে একটা ভালো কোশ্চেন করেছেন। প্রথম কথা হচ্ছে যে আপনি যদি আমাদের সংবিধানের দিকে তাকান, একটু জাস্ট আইনি ব্যাপারগুলো একটু বলে নেই আপনাকে। সেটা হচ্ছে যে আমাদের সংবিধানে সভা সমাবেশ সংগঠনের যে স্বাধীনতা, সেটা আমাদের 38 নম্বর অনুচ্ছেদে আছে, 37 নম্বর অনুচ্ছেদে এগুলো নিয়ে বলা আছে, 37-38 অনুচ্ছেদে আছে। চিন্তার স্বাধীনতা 39 নম্বর অনুচ্ছেদে মনে আছে। তো এগুলো কিন্তু বরাবরই আমাদের সংবিধানে আছে, এগুলো আমাদের সংবিধানে পরিষ্কার করে বলাও আছে, সমস্ত কিছু আছে। খেয়াল করে দেখেন যে 1971 সালের পরে বাংলাদেশে যারা বাংলাদেশের বিরুদ্ধে যারা ছিল, সংবিধানের এই 38 নম্বর অনুচ্ছেদের ফলেই কিন্তু এরকম ধর্মভিত্তিক অনেকগুলো দল, সেই সময় যারা জামাতে ইসলামী, নেজামে ইসলামী, যারা 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 পার্টি আছে, তারা কিন্তু কার রাজনীতি করতে পারেনি সাংবিধানিক ভাবেই, কাঠামোতে। বাংলাদেশ আওয়ামী লীগ নতুন করে কাউকে কখনো নিষিদ্ধ, ওই 3রা অগাস্টে জামাতকে, 3রা বা 2nd অগাস্টে যে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে সেটা নির্বাহী আদেশে, এর আগে কিন্তু কখনোই করেনি। অসংখ্যবার তরুণদের মধ্য থেকে আওয়াজ উঠেছে জামাতকে নিষিদ্ধ করা, এটা দীর্ঘ সময়ের মানুষের দাবি ছিল, আপনি তো সেটা জানেন। এমনকি 92 সালে যখন গণ আদালত হয়েছে তখন সেখানে দাবি ছিল, বিএনপির প্রতি দাবি ছিল। আওয়ামী লীগ 96 সালে ক্ষমতা আসার পর আওয়ামী লীগ সেটা করেনি। আওয়ামী লীগ সবসময় মনে করেছে রাজনৈতিক দল রাজনীতি করবে। আমাদের দুর্ভাগ্য এমন যে আমরা যে উদারতাটা দেখিয়েছি অন্য দলের প্রতি বা রাজনীতির প্রতি, সর্বোপরি রাজনীতির প্রতি আমরা যে ভালোবাসাটা দেখিয়েছি, পলিটিক্সকে এক জায়গাতে রেখেছি, দলকে, সেটা আমাদের প্রতি কখনো দেখানো হয়নি। ফলে আমাদের দলকে একটা সন্ত্রাসী দল আখ্যা দিয়েছে। খেয়াল করে দেখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে যেই ভাড়ামিটা, যেই অভিনয় চলছে, যেই একটা তাজুলের যে আদালত আমরা বলতাম, সেখানে আপনার বলা হয়েছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ, মানে আমাদের দলের ভিতরে অভিযোগ এসেছে, অভিযোগ আসলেই আপনাকে সেখানে আপনি আর দলের কার্যক্রম করতে পারবেন না। কেমন কথা? এটা তো একটা আন্তর্জাতিক প্রিন্সিপল যে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। এটা শুধু বাংলাদেশের আইন না, এটা একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আপনি যদি ICCPR খেয়াল করেন, পৃথিবীর যে স্ট্যান্ডার্ড আইন কানুন, সভ্য দেশের রীতি, যে কোনো মানুষের বিরুদ্ধে অভিযোগ আসলে, অভিযোগ এসেছে, সেটাকে প্রমাণিত হতে হবে। ভালো যদি প্রমাণিত হয় যে না তিনি নির্দোষ, তাহলে তো নির্দোষ, প্রমাণিত খারাপ হলে তিনি দোষী। সেগুলো চ্যালেঞ্জ করবার বিভিন্ন প্রক্রিয়া, রাস্তা, চ্যানেল আছে। কারো বিরুদ্ধে অভিযোগ এসেছে, আপনি বলে দিলেন অপরাধী, সেটার উপরে আপনি দলকে নিষিদ্ধ করলেন, আপনি শুরুতেই তো ভয়েড, আপনার সমস্ত অর্ডার, আদেশ, সমস্ত কিছু ভয়েড। তো যাই হোক, এগুলো তো
পুরাতন কোনো ঘটনা না, মানুষজন এগুলো সবই জানে, দেখেছে। আমার কাছে মনে হয়েছে যে এইটার এই জায়গাটাতে আমার কাছে মনে হয় আইনিভাবে যে আমরা আগাবো সেটা তো আমাদেরকে আসলে এন্ড অফ দ্য ডে আগাতে দেবে না। একটা রিট পিটিশন যদি আমরা দাখিল করি, সেটা কোর্টে মবের মাধ্যমে আমাদেরকে অ্যাটাক করা হয়েছে, অতীতে দেখেছি, কার্যতালিকাতে আনতে দেওয়া হবে না, হয়তোবা সরকারের নির্দেশেই সব চলছে, সামারিলি হয়তোবা রিজেক্ট করে দিবে, নানান ধরনের ঘটনা ঘটবে। আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগকে এখন সাংগঠনিকভাবে তারা শক্তিশালী, সেটা সাংগঠনিকভাবে দলকে নতুন করে ঢেলে সাজানোটা, আপনি দলকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমার মনে হয় এই স্টেপটা, আইনি কাঠামোর স্টেপটা থেকেও আমি কাছে মনে হয় দলকে শক্তিশালী ভাবে সাজানোর মধ্য দিয়েই আওয়ামী লীগ তার আপন রঙে, আপন কালারে এটা ফিরতে পারে। আদালতের মাধ্যমে চ্যালেঞ্জ করা যেতে পারে বটে, কিন্তু আমরা তো জানি রেজাল্টটা কি হবে। এবং একই সাথে আন্তর্জাতিকভাবে এটা অ্যাওয়ার তৈরি করা, গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও যাতে এটা নিয়ে কথাবার্তা বলে, এটা নিয়ে আরো আলাপ আলোচনা হয়। যদি আদালতে যান, আদালত যদি আপনাকে রিসিভ না করে, আপনাকে অনার না করে, মবের যদি শিকার হন, আপনি যে আন্তর্জাতিক ভাবে যার কাছে যাবেন, যার সাথে কথা বলতে যাবেন, তার জন্য তো একটা পয়েন্ট নিয়ে যাচ্ছেন আপনি। হ্যাঁ, মানে ডেফিনেটলি। কিন্তু আমি 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 কিন্তু একটা কথা বলি, এই আদালত তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যেহেতু আমাকে নিষিদ্ধ করা হয়েছে, এটাকে আমি চ্যালেঞ্জ করব, আইনি ভাবেই আমি বোঝাবো। কিন্তু আপনাকে আমি রিটারেট হয়ে যাবে, একই কথা হয়ে যাবে, অতীতেও বলেছি। আপনি যদি খালি একটু লক্ষ্য করেন দ্য ফরমেশন অফ দ্য কোর্ট এই মুহূর্তে, এই যে 5ই অগাস্টের পরে 12ই অগাস্টে আমরা দেখেছি হান্নান মাসুদ, হাসনাত, সার্জিস, সাদিক কাইয়ুম, এরা সুপ্রিম কোর্টকে দখল করে বলল সমস্ত বিচারপতিকে নেমে যেতে হবে, জোর করে পদত্যাগ করে তাদের পছন্দের বিচারপতি, কি নাম যেন ছিল আপনার, ইশতিয়াক সাহেবের ছেলে, রিফাত, হ্যাঁ, রিফাত হোসেনকে আপনার প্রধান বিচারপতি বানালো। আচ্ছা, প্রধান বিচারপতি কি ঢাকা ইউনিভার্সিটির 3-4 স্টুডেন্টের মব অ্যাটাকের কারণে নির্বাচিত হয়? কোনোদিন শুনেছেন? আচ্ছা, সেইটার ধারাবাহিকতাতেই কিন্তু এই বিচারালয় চলছে। না বাজি ভাই, সেইটার ধারাবাহিকতাতেই কিন্তু বিচারালয়টা চলছে। আপনি এরকম একটা বিচারালয়, এখন আশফাকুল ইসলাম মনে হয় প্রধান বিচারপতি হয়েছে। খালি চিন্তা করে দেখেন তো যে এই লোকগুলো এখন বিচার করবে, বিচারালয় আছে। আমি জানি না যে এই আদালত থেকে আমি কোনো ধরনের পরিত্রাণ, প্রতিকার আমি পাবো কিনা। ফলে আমার কাছে উপায় একটাই, রাজপথে নামা, আন্দোলন সংগ্রাম, দলকে একেবারে ফুল ফ্লেজে সামনে নিয়ে আসা। এটা কি আমি একমাত্র কথা শুনতে শুনতে হাসান বলে একজন লিখেছেন, নিজুম দাদা, আন্দোলন শুধু জ্বালাও পোড়াও করলেই আন্দোলন হয় এমন বিষয় নয়। বর্তমান সরকারের সংকটগুলো তুলে প্রতিবাদ করলে সাধারণ মানুষের অংশগ্রহণ ঘটবে, সাধারণ মানুষের দলের প্রতি সিম্প্যাথি আমি ওনার সাথে একমত। আপনার এই যে পেট্রোল পাম্পের পরিস্থিতি, এই বিষয়গুলা তো ইস্যু করা যায় না। আমরা কিন্তু এই ইস্যুগুলো তো প্রতিনিয়ত আমরা তুলছি। মাননীয় প্রধানমন্ত্রী, আসলে আমি কি বলবো যে উনি যেরকম অ্যাক্টিভ এবং উনি প্রতিনিয়ত, যে আজকেও কিছুক্ষণ আগে দায় মুক্তি নামে একটা প্রোগ্রাম হয়, শুধু উদাহরণ দিয়ে আমি আপনাকে বলি, মাননীয় প্রধানমন্ত্রী সেটা হোস্ট করেন আমাদের নজরুল ভাই করেন, ইউরোপে আওয়ামী লীগের সভাপতি। 70টা পর্ব করে ফেলেছে। এর মধ্যে এক একটা পর্ব ধরেন 2-3 ঘন্টা, 2 ঘন্টার প্রোগ্রাম প্রধানমন্ত্রী অ্যাটেন্ড করে। সেখানে নির্যাতিত কারাবন্দী যারা আছে, তাদের পরিবার পরিজন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা এসে মাননীয় প্রধানমন্ত্রীকে বলে, তিনি কথা বলেন। তিনি যতগুলো ভাষণ অনলাইনে দিচ্ছেন, বলছেন, প্রত্যেকটা জায়গাতেই তো এগুলো অ্যাড্রেস করা হচ্ছে। 1 নাম্বার। আমি কিন্তু একটা জায়গাতে আরেকটু বলবো, আমি বলবো না যে আমি কাউকে ব্লেম দিচ্ছি না, আমাদের যে এই 300 জন এমপির মধ্যে যে এমপিরা এখনো মুক্ত অবস্থাতে আছে, কথা বলতে পারছে, আমি মনে করি তারাও বলছেন, বিভিন্ন প্রোগ্রামে এসে বলছেন, আমি মনে করি তাদেরকে আরেকটু বেশি অ্যাক্টিভ হওয়া, বলা,
এই মুহূর্তে তো এই জিনিসটা। আর আমরা যারা ধরেন নিজেদেরকে ধরেন বলি যে আমরা বুদ্ধিবৃত্তিক চর্চা করি, বাংলাদেশ আওয়ামী লীগের বুদ্ধিবৃত্তিক যে অংশের, সেই অংশের অংশ একটা আমরা। ক্ষমতাচ্যুত হয়, আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হয়, আওয়ামী লীগের মন্ত্রী, সাবেক মন্ত্রী, এমপি, সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়র থেকে আরম্ভ করে নেতা, তারপরে পেশাগত সংগঠন, এগুলা তো কয়েক হাজার লোক ছিলেন। আমরা তো গেস্ট হিসাবে আলোচনার জন্য 50ও পাই না, কিন্তু এখন পর্যন্ত 50 জনকে পাই না। তাহলে আপনি চিন্তা করে দেখেন। আমি যদিও বলি যে আমি আমার হতাশার কথা বলবো না, কিন্তু আপনি তো এমন একটা ডাটা দিলেন। তবে আমি বুঝি যে ধরেন এখন পাবলিক যারা দেশে আছেন তারা যদি কথা বলেন, তাদের উপরে যে অত্যাচারের খড়গ নেমে আসবে, আপনি আর আমি দেশের বাইরে থেকে হয়তোবা, হ্যাঁ বাইরে থেকে, এইটা আমি বলতে পারি যে বাইরে থেকে কেন হবে না, হারানোর আর কি বাকি আছে? একেবারে আপনাকে ফিজিক্যালি অ্যাটাক না করতে পারলে আপনি বলতে পারবেন না কেন। আমার মনে হয় এই প্রশ্নটা করা প্রয়োজন, করতে পারি আমরা, এটা বলা উচিত, সামনে আসা উচিত। আওয়ামী লীগের যে 10 এপ্রিলে আলোচনা, ওইখানে কিন্তু এমন কিছু বক্তা আসছেন যারা এর আগে কখনোই আসেন নাই। মানে তারা একটু সাহস করে আরম্ভ করছেন তারা। আমি জানি না তাদের ক্ষেত্রে আমার আসলে অবস্থান কি হবে বা কি বলবো। আপনি জানেন যে আমি দলীয় নেতা বা কর্মী বা দল, এই মুহূর্তে আমি একেবারে, আমার একটা স্ট্র্যাটেজি হলো যে আমি বিপদের সময় দলের সমালোচনা, দলের নেতাদের সমালোচনাতে একেবারেই বিশ্বাসী না, আমি করিও না সেটা, এখনো পর্যন্ত আমি সেটা করিনি। আমি ভবিষ্যতেও তাই করব, কারণ আমি মনে করি যে আপনি সমালোচনা না করে বরঞ্চ তার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেও যদি বলতে পারেন যে ভাই আপনার এখন কিছু বলা উচিত, এটা বেটার। যারা আসবে তারাই, এটা সমাজ, আমরাই দেখবো যে কারা বলছে কারা বলছে না। অনেকে আছে, আমি এমন অনেক মানুষকে চিনি যারা আপনার সাথে হয়তোবা বা আমার সাথে হয়তোবা বা নিজে ব্যক্তিগতভাবে হয়তোবা সামনে আসেনি, কিন্তু তারা অর্থ সাহায্য করেছে, তারা শত শত নেতাকর্মীকে টাকা দিয়েছে, এটাও সাহায্য। ফলে কোনো না কোনো মানুষকে কোনো না কোনো ভাবে আপনি কাজে লাগাতে পারবেন। সো কেউই ফেলনা না, কাউকে শত্রু না বানিয়ে বরঞ্চ তাকে প্রোডাক্টিভ কোনো কাজে লাগানো যেতে পারে কিনা। তবে আমরা এই যে অনলাইনে আজকে আপনি কত, আমি জানি না আপনার এই প্রোগ্রামেরই বা কত বয়স হলো, আমি একটা লেখাতে দেখেছি আপনি 1000-এর উপরও বেশি প্রোগ্রাম করেছেন। এরকম যারা অনলাইনে হোস্ট করছেন, কথা বলছেন, এরকম শত 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 প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমরা জনগণের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছি। ছোট ছোট রিলস, মানে অনলাইনের উপরেই বলা যেতে পারে আমরা এক ধরনের ন্যারেটিভ তৈরি করেছি। রাজপথে এখনো আমরা সেভাবে নামতে পারিনি, বিচ্ছিন্নভাবে যেটা করেছি সেটার পরিমাণ, আমি তো বলেছি যে এখন আস্তে আস্তে রাজপথে নামার সময় এসেছে, এটার দিকেই আমাদের মনোনিবেশ করা উচিত, মনোযোগ দেওয়া উচিত। আপনি কি দেখেন খুব তাড়াতাড়ি বাংলাদেশে? আমি যেটা দেখি সেটা হচ্ছে যে এই বছর নাগাদ, এই 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 বছরের যেই বাকি সময়টা আছে, এখনো আরো 8 মাস যেটা আছে, আমি এই সময়ের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজপথে দেখতে পাই। আমি দেখতে পাই যে বাংলাদেশ আওয়ামী লীগ তার সাংগঠনিকভাবে বিভিন্ন কমিটি থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সংগঠন, এগুলোকে ঠিকঠাক করে রাস্তায় নেমেছে, কথা বলছে, এরকম একটা আশার আলো আমি দেখতে পাই। অন্তত পক্ষে আমার সামনে বা আমি যেই আলোচনাগুলো দলীয় ফোরামে দেখেছি বা দলীয়ভাবে আলোচনাগুলো শুনেছি, দেখেছি অভিজ্ঞতার আলোকে, সেটা আমি আশা করতে পারি। সো হোপফুলি বাংলাদেশ আওয়ামী লীগ তার নিজস্ব আলোতে জ্বলবে, বলবে। কিন্তু এগুলো না করার জন্যই তো এই আইনটা, যে আইনে শিরিন শারমিনকে গ্রেফতার করা হয়েছে। শিরিন শারমিনকে আমি আপনাকে বাড়ি ভাই, আমি আপনাকে একটা কথা বলি যে শিরিন শারমিন, আমি আপনার আলোচনাতে আসছি, আপনার কথাতে দেখেন, আমাদের মাননীয় স্পিকার শিরিন শারমিন, উনাকে গ্রেফতার করা হয়েছে। উনাকে কেন গ্রেফতার করা হয়েছে? উনার অপরাধটা কি? উনি নাকি রাস্তার মধ্যে গুলি করেছে, দেখেন উনার নামে অভিযোগ। আমাদের একজন স্বতন্ত্র, আমাদের আওয়ামী লীগ কি করতেন, কিন্তু তিনি স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন, ব্যারিস্টার সাইদুল ইসলাম সুমন, আমাদের সুমন ভাই। সুমন ভাই তো আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন না। তিনি শুরু করেছিলেন, তার কাছে কত বরাদ্দ আসে না আসে সেগুলো তিনি পাবলিকলি বলার, সবাই জানে লোকটা ফুটবল খেলতো, সত্যকে সত্য বলতো, সমালোচনা করত। এই লোকটাকে কেন আটকে রেখেছে এতদিন ধরে?
কারণ এই লোকটা যদি ছাড়া পায় তাহলে তিনি কথা বলবে, তার কথা অনেক মানুষ শুনবে, এটা ভয়। এই ছাড়া তো সুমন ভাইয়ের তো কোনো দুর্নীতি নাই, সুমন ভাইয়ের কোনো অন্যায়ের কোনো অভিযোগই নাই, উকিল মানুষ, মাত্র রাজনীতিতে এসেছে, ফ্রেশ। তো এই মানুষগুলোকে গ্রেফতারের মধ্য দিয়ে, যেমন শিরিন শারমিন চৌধুরী বলেন বা সাবের হোসেন চৌধুরীকে যদিও জামিন পেয়েছে একমাত্র ব্যক্তি, এই মানুষগুলোকে ধরা হয়েছিল কেন? আওয়ামী লীগকে বলছে যে আওয়ামী লীগ এমন কোনো মানুষের যাতে সামনে আসে যে মানুষগুলো নিয়ে কারো কোনো আলাপ নাই, কোনো রকমের অভিযোগ নাই, এরাই বলছে না কথাগুলা। তো যখনই এই মানুষগুলোকে ধরেন, আমি এই মানুষগুলোকে দিয়ে আওয়ামী লীগ নতুন করে আওয়ামী লীগ তাদেরকে দিয়ে সামনে আসবে, লেটস একটা উদাহরণ হিসেবে আমি বললাম, তাহলে তো আপনি কাউকে দিয়েই আসতে দিবেন না। এগুলো একটা প্রমাণ যে আওয়ামী লীগকে যে কোনো ফরমেশনে যে কোনো ভাবেই আপনি আসলে আসতে দিতে চান না। আওয়ামী লীগ যাতে দাঁড়াতে পারে, সোজা কথা হচ্ছে যে আওয়ামী লীগ দলটাকে কমপ্লিটলি তারা এমন একটা বিলুপ্ত দল করে দিতে চায়, মুছে দিতে চায় যে এইটা বাংলাদেশ আর কোনো আসবে না, দরকার নেই, আমরাই থাকবো। কিন্তু এটা কি সম্ভব? আওয়ামী লীগের আমি এখন দেখতে পাচ্ছি যে যারা লাল প্রোফাইল পিকচার লাল করেছিলেন 5ই আগস্টে, তারা দলে 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 আওয়ামী লীগে যোগদান করছে। তাদের মধ্যে যারা ভোকাল, তারা বরঞ্চ নতুন করে প্রোগ্রাম করছে, টকশোর প্রোগ্রাম করছে। তারা বলছে আনিস আলমগীর আমাদের বিরুদ্ধে ছিল না, মাসুদ কামাল আমাদের বিরুদ্ধে বলে নাই, আরেকটা ভদ্রলোক আছে না, আবু রেজা না আবু হোসেন, আবু আল শহীদ খান, তারপরে চিটাগাংয়ের আজিজ সাহেব, এই মানুষগুলো আমাদের 5ই আগস্টের আগে তো আমাদের প্রশংসা করেনি, আমাদের বিরুদ্ধে সমালোচনা করেছে। অনবরত তারা আমাদের পক্ষেই এখন, মানে আমাদের পক্ষে হয়তো বা বলছে না, তো তাদের কথাগুলো তো আমাদের পক্ষেই যাচ্ছে। আজকে আপনি সেই সময় প্রোফাইল পিকচার লাল করেছে, শত শত মানুষকে আমরা দেখেছি, এবং যেন তেন না, যাদের অনলাইনে প্রভাব আছে, ইনফ্লুয়েন্সার, তারা এরকম আমি আপনাকে অনেক নাম বলতে পারবো। সেই মানুষগুলো এসে এখন বলছে না যে না, দেশের এই ক্রান্তি লগ্নে আমার আওয়ামী লীগের পক্ষেই দাঁড়ানো উচিত। সো আসছে। আমার কাছে মনে হয় যে মানুষের সামনে যে জিনিসগুলো দেখানো প্রয়োজন ছিল, এদের রূপ, সেই রূপগুলো আমরা দেখাতে সক্ষম হয়েছি, আরো হচ্ছি, আরো বলছি। এইটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে এখন মানুষজন আসলে মনে মনে চায় যে আওয়ামী লীগ একটু নামুক, তার পাশে আমরাও একটু মিছিলে শরিক হই। এখন আমাদের এইটা সময়। তো জানি না যে সিচুয়েশনটা এত বৈরী, তবে আমি আশাবাদী যে এই বছরে আমরা সেটা করতে সক্ষম হব। আমি এটা আশা রাখি। অন্তত পক্ষে যে আলোচনাগুলো আমার কানে আসে বা শুনতে পাই, সেখানে আমি এই আশার আলোটাই দেখতে পাই।